নমস্কার প্রিয় বন্ধুরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি এসএলএসটির বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যের ভারে পরিপুষ্ট একটি বিশেষ রচনা নিয়ে হাজির হয়েছি। তোমরা সকলেই জানো, আমার এই চ্যানেলের মূল বিশেষত্বই হচ্ছে পরীক্ষার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন জটিল বিষয়কে অত্যন্ত সহজভাবে সকলের কাছে উপস্থাপন করা। তো আজকেও তার অন্যথা হচ্ছে না। আজকে আমি লোকমাতা রানী রাসমণি সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত জীবনভিত্তিক প্রবন্ধের আলোচনা নিয়ে হাজির হয়েছি। ঊনবিংশ শতাব্দীর বাংলা এবং ভারতবর্ষের বিভিন্ন বিষয়ে সম্পর্কে তথ্য সমৃদ্ধ একটি রচনা হলো লোকমাতা রানী রাসমণি। আজকে আমি মূল টেক্সটকে সামনে রেখে লোকমাতা রানী রাসমণির একটি পরীক্ষার জন্য অত্যন্ত সহজ এবং সমৃদ্ধ একটি ভিডিও তোমাদের সামনে রাখতে চলেছি। এবং যেহেতু যে ভিডিওটি বা আমাদের লোকমাতা রানী রাসমণি যে মূল টেক্সট, এটা অত্যন্ত দীর্ঘ একটি টেক্সট, তো সেজন্য আমি যাতে কোনো দিক থেকে কোনো প্রশ্ন ছাড়া না যায় সেই কথা মাথায় রেখেই আমি এই ভিডিওটিকে দুটি পর্বে আলোচনা করব মূল টেক্সটটিকে। তো আজকে তার প্রথম পর্ব। তো দেখো, যে স্বাভাবিকভাবে লোকমাতা রানী রাসমণির যে টেক্সটটি রয়েছে, আজকে আমি যতটা আলোচনা করব সেটুকুই আমি তোমাদের সামনে তুলে রেখেছি। তো লোকমাতা রানী রাসমণি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? জন্ম সাল হচ্ছে 1200 বঙ্গাব্দ এবং কী বারে তিনি জন্মগ্রহণ করেছিলেন? বুধবারে। তারিখ হচ্ছে কি 11ই আশ্বিন। স্থান হচ্ছে হালি শহর এবং বংশ হচ্ছে কি মাহিষ্য বংশ এবং তার পরিবার ছিল অত্যন্ত দরিদ্র পরিবার। তার পিতার নাম হচ্ছে হারু ঘরামি বা হরে কৃষ্ণ। আর সালটা ইংরেজি সাল হচ্ছে 1793 সাল এবং তার মাতার নাম হচ্ছে রামপ্রিয়া। রাসমণি দেবীকে রানী উপাধি দিয়েছিলেন তার মা। এরপর গ্রামের লোকেরা তাকে দুটি নাম একসাথে করে বলতেন, রানী রাসমণি। দুজনেই যুদ্ধ করবেন ইংরেজ শাসকের বিরুদ্ধে। এই দুজন হচ্ছে একজন ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ আর একজন হচ্ছে বাংলার লোকমাতা রানী রাসমণি। রাসমণির পরিবার সম্পর্কে যে তথ্য সঞ্জীব চট্টোপাধ্যায় দিয়েছেন তা হলো, রাসমণির বাবা হরেকৃষ্ণকে লোকেরা বলতো হারু। আর পল্লীতে একমাত্র তার বাড়িতেই রাতে কি হতো, রামায়ণ, মহাভারত এবং পুরাণাদির পাঠ করা হতো। সে এক অপূর্ব দৃশ্য। এই লাইনটির দ্বারা কি বোঝানো হয়েছে? দৃশ্যটি আসলে হরেকৃষ্ণর বাড়িতে লণ্ঠন হাতে মানুষেরা রামায়ণ, মহাভারত ও পুরাণ কথা শুনতে আসতেন, সেই দৃশ্য। আলো হাতে এসেছিল তীর্থে। এখানে তীর্থ বলতে কি বোঝানো হয়েছে? এখানে তীর্থ বলতে বোঝানো হয়েছে হরেকৃষ্ণের বাড়িকে, যেখান থেকে পুরাণ কথা শুনে মানুষ লণ্ঠন হাতে নিজেদের বাড়ি চলে যাচ্ছেন। রাসমণির পরিবার ছিল বৈষ্ণব পরিবার। রাসমণির পরিবার কি ছিল? বৈষ্ণব পরিবার। সুন্দরীকে আরও সুন্দর দেখাতো। এখানে সুন্দরী আসলে কে? রাসমণি। রাসমণি 7 বছর বয়সে মাতৃহারা হয়েছেন। রামপ্রিয়া দেবী মাত্র 8 দিনের জ্বরে মারা গিয়েছিলেন। রাসমণি চোখে পড়ার মতো সুন্দরী হয়ে উঠেছিলেন 11 বছর বয়স। জোড়াসাঁকো আর জানবাজারের মাঝখানেই রয়েছে মানিকতলা। এরপর জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে, আমি প্রথমেই বলে নিয়েছি যে ঊনবিংশ শতাব্দীর অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এই টেক্সটের মধ্যে রয়েছে। তো জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে সেই সময় ছিলেন কে? প্রিন্স দ্বারকানাথ। মানিকতলায় থাকতেন রাজা রামমোহন রায়। সংস্কৃত কলেজে ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং কলকাতার শিমুলিয়ার দত্তবংশে পরে এসেছিলেন কে? স্বামী বিবেকানন্দ। এই সময় বিদেশিদের মধ্যে ডেভিড হেয়ার সাহেব ঘড়ির ব্যবসা বন্ধ করে শিক্ষা প্রসারে আত্মনিয়োগ করেছিলেন। আলেকজান্ডার ডাফ সাহেব খ্রিস্টধর্ম প্রচারে উদ্যোগী হয়েছিলেন। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে দেবেন্দ্রনাথ
ঠাকুর বড় হচ্ছেন এই সময়। দেবেন্দ্রনাথের জন্মের পর ব্রাহ্ম সমাজের দরজা খুলে যায় এবং কলকাতার যানবাজারের নামকরণ করা হয়েছিল কার নামে? কলকাতার যানবাজারের নামকরণ করা হয়েছিল জন সাহেবের নামে। যানবাজারের পাশে এখন ফ্রি স্কুল স্ট্রিট আর হচ্ছে নিউ মার্কেট রয়েছে। ফ্রি স্কুল স্ট্রিট আর হচ্ছে নিউ মার্কেট। যানবাজারের এক ধনী ব্যক্তির নাম কি? নাম হচ্ছে প্রীতিরাম দাস। প্রীতিরাম দাস জন্মগ্রহণ করেছিলেন পলাশির যুদ্ধের 4 বছর আগে, 1753 সালে। 1757-তে পলাশির যুদ্ধ। প্রীতিরাম গুরুমশাইয়ের পাঠশালায় সামান্য বাংলা ভাষা আর গণিত শিখেছিলেন। প্রীতিরাম 14 বছর বয়সে তার পিতামাতাকে হারিয়েছিলেন। প্রীতিরামের দুটি ছোট ভাই ছিল, রামতনু আর হচ্ছে কালীপ্রসাদ। অনাথ প্রীতিরাম নিজের 2 ভাইকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন কোথায়? যানবাজারের মান্নাবাবুর কাছে। মান্নাবাবুর স্ত্রী ছিলেন প্রীতিরামের পিসি। ইতিহাসের উপাদান হলো ইংরেজের এই কলকাতা। প্রীতিরাম কাজচলা গোছের ইংরেজি শিখে দালালি ও ফোর্ট উইলিয়াম দুর্গে রসদ জোগাবার কাজ নিয়েছিল। পরে ইংরেজ সৈন্যদের মাল সরবরাহ করার কাজ। ফোর্টের এক পদস্থ আধিকারিকের বদান্যতায় প্রীতিরাম নাটোর রাজদরবারের উচ্চ পদে অধিষ্ঠিত হয়েছিলেন এবং প্রীতিরাম নাটোর থেকে 1777 সালে ফিরে এসেছিলেন প্রচুর টাকা রোজগার করে। তখন তার বয়স 24 বছর। প্রীতিরামের বিবাহের কথা রয়েছে এরপরেই। প্রীতিরাম আশ্রয়দাতা মান্নাবাবুর পরিবারে যুগল মান্নার 11 বছরের মেয়েকে বিয়ে করেছিলেন। তো বিয়ের যৌতুক হিসেবে পেয়েছিলেন যানবাজারের কয়েকখানা বাড়ি ও 16 বিঘা জমি। প্রীতিরামের প্রথম পুত্রের নাম হচ্ছে হরচন্দ্র আর দ্বিতীয় পুত্র হচ্ছে রাজচন্দ্র। প্রীতিরাম আমদানি ও রপ্তানির ব্যবসা শুরু করেছিলেন। 1787 সালে বার্ন কোম্পানির মুৎশুদ্ধি হয়েছিলেন। মুৎশুদ্ধি আসলে একটি আরবি শব্দ, এটা শব্দভাণ্ডারের থেকে এরকম প্রশ্ন আসতেও পারে, যার বাংলা অর্থ প্রধান প্রতিনিধি। খাজনা বাকি থাকার কারণে নাটোর রাজ্যের কয়েকটি পরগনা নিলামে ওঠে 1800 সালে। প্রীতিরাম তার দেওয়ান শিবরাম সান্যালের সাহায্যে 19,000 টাকা দিয়ে মকিমপুর পরগনা কিনেছিলেন 1800 সালে। ছোট ভাই কালীপ্রসাদকে মকিমপুর পরগনার নায়েব নিযুক্ত করেছিলেন প্রীতিরাম। কালীপ্রসাদ মকিমপুর থেকে বাঁশ, কাঠ আর মাছ যানবাজারের বাড়িতে চালান করতেন। প্রীতিরাম বাঁশ, কাঠ, মাছ বিক্রির জন্য বেলেঘাটায় একটি আড়ত খুলেছিলেন। জায়গাটা তোমাদের মনে রাখতে হবে, বেলেঘাট। সেকালে নদী দিয়ে একসঙ্গে অনেক বাঁশ ভাসিয়ে আনার রীতি ছিল। এই রীতিকে বলা হতো বাঁশের মার। আর বাঁশের ব্যবসা করার জন্য প্রীতিরামের ব্যবসায়িক উপাধি হয়েছিল কি? মার। এই সময় প্রীতিরাম বেলেঘাটায় একটি লবণের আড়ত স্থাপন করেন। প্রীতিরামের বড় ছেলে নিঃসন্তান স্ত্রীকে রেখে মারা যান। প্রীতিরামের কনিষ্ঠ পুত্রের নাম হচ্ছে রাজচন্দ্র। 1802 সালে বিবাহ করেন। রাজচন্দ্রের পরপর 2 বার বিয়ের বছর পত্নী বিয়োগ ঘটে। রাজচন্দ্র শিক্ষিত, সংযত এবং ধর্মপ্রাণ মানুষ ছিলেন। মাঝে মাঝে ত্রিবেণীতে নৌকা করে গঙ্গা স্নান করতে যেতেন। রাসমণিকে রাজচন্দ্র দেখেছিলেন কোথায়? নৌকা ভ্রমণের সময় কোনার ঘাটে। রাসমণির পিতা আসলে কে? রাসমণির পিতা হলো হরে কৃষ্ণ দাস, যাকে আমরা শুরুতেই পেয়েছি। এ কোন অলৌকিক ঘটনা! অত্যন্ত ইম্পর্টেন্ট একটি লাইন। কলকাতার সেরা ধনীর সঙ্গে দরিদ্রের কন্যার বিবাহ। সে সময়ে রাসমণি ডুমুরের ফুল দেখেছিলেন। রাসমণির বিবাহ হলো 1804 সালে রাজচন্দ্রের সঙ্গে। প্রীতিরামের জীবদ্দশায় রাজচন্দ্র ও রাসমণির 2টি কন্যা হয়েছিল, পদ্মমণি ও কুমারী। প্রীতিরাম যানবাজারে সুবৃহৎ বাড়ি তৈরির কাজ শুরু করেছিল 1813 সালে এবং প্রীতিরাম দাস দেহত্যাগ করেন 1817 সালে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর, হিন্দু কলেজের প্রতিষ্ঠা বর্ষ। 64 বছর বয়সে প্রীতিরাম দেহত্যাগ করেন। মৃত্যুকালে মোট সম্পদ ছিল তার 6.5 লক্ষ টাকা। রাজচন্দ্র দাস ইংল্যান্ডের কলভিন
কাউই কোম্পানিকে এজেন্ট নিযুক্ত করে এদেশে থেকে তসরের চাদর, মৃগনাভি, আফিম, নীল প্রভৃতি বিদেশে রপ্তানি করার ব্যবসা শুরু করলেন। রাজচন্দ্রের প্রখর ব্যবসায়িক বুদ্ধি ছিল, তার একটি নমুনাস্বরূপ রয়েছে কি, নিলামে 25,000 টাকার আফিম কিনে 75,000 টাকায় বিক্রি করেছিলেন। রাতারাতি হচ্ছে কি 50,000 টাকা তার লাভ হয়েছিল। প্রীতিরাম দাসের মৃত্যুর বছর রাসমণির তৃতীয় কন্যা সন্তান হয় করুণাময়ী। যেহেতু প্রচুর তথ্য রয়েছে, তো সেই জন্য হচ্ছে কি এক ভিডিওতে এত তথ্য দেওয়া সম্ভব নয় এবং তাতে করে ভিডিওর দৈর্ঘ্য অত্যন্ত বড় হয়ে যাবে। ঠিক পরবর্তী ভিডিওতেই আমি আবার হচ্ছে কি যে পরবর্তী পর্বে তথ্য হাজির করব এবং তোমরা যারা এসএলএসটি দেবে তারা অবশ্যই হচ্ছে কি এই ভিডিওটিকে খুব গুরুত্ব সহকারে দেখবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করবে এবং এই চ্যানেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষা উপযোগী করে উপস্থাপন করা হয়। তো তোমরা যারা চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটিকে প্রচুরভাবে দেখো এবং তোমাদের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে মতামত জানাও। ধন্যবাদ।